জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে উল্লেখ করে সিসিএএমএম নাসির উদ্দিন বলেছেন, সরকার কখনো তাদের মতো করে কাজ করতে বললে দায়িত্ব ছেড়ে দেবেন তিনি। সকালে রাজশাহীতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের সিসি আরও বলেন, আগামী রোজার আগে নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি নিচ্ছে কমিশন। এ সময় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সিসি বলেন, যারা ভোট কেন্দ্র দখলের আশায় আছেন তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। কেন্দ্র দখলের চেষ্টা করা হলে কেন্দ্রের ভোট বাতিল করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা 2 সপ্তাহের মধ্যে প্রকাশের কথাও মতবিনিময় সভায় উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, যেসব কর্মকর্তা বিগত নির্বাচনে স্বপ্রণোদিত হয়ে অনিয়ম করেছিল সেসব কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হবে না। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানান, বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনে আসার কোনো সুযোগ নেই। আর পিআর পদ্ধতির বিষয়ে সিসি বলেন, কমিশনের সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পর রাজশাহীর আঞ্চলিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি। আমাদের অফিসাররা জানে যে এখনকার যে নির্বাচন কমিশন তারা কোনো পক্ষপাতিত্ব করছে না, তারা আইন অনুযায়ী প্রফেশনালি নিউট্রালি কাজ করতে চায়। এবং আমার বিশ্বাস আমার অফিসাররা আগের মতো সেরকম আগে করেছে, যেহেতু আগে চেয়েছে, আগে নির্বাচন কমিশন থেকে অনেকে চেয়েছে, আগে সরকার চেয়েছে। আমাদের বলতে দ্বিধা নাই, যেদিন সরকার চাইবে সেদিন নাসির উদ্দিন এই চেয়ারে থাকবে না, এটা ধরে রাখেন। যদি সরকার চাইবে তার ওনার হুকুম মতো কাজ করতে, নাসির উদ্দিন আমাকে এই চেয়ারে দেখবেন না আপনারা। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনে কোনো অসুবিধা নেই। এরই মধ্যে সব কিছু পুরোপুরিভাবে সরকার প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর গাবতলীতে কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার ও কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণ নির্বাচনমুখী, তাই নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। নির্বাচন বানচালে যারা ষড়যন্ত্র করছে সরকার তাদের শক্ত হাতে প্রতিহত করবে। অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া জানিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরালো করা হবে। এছাড়াও সীমান্ত সুরক্ষিত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের চিফ অ্যাডভাইজার, মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোড ম্যাপটা মানে ডেটটা বলে দিচ্ছে, আমার রোড ম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে, আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ওই সময় পুরোভাবে প্রস্তুত থাকবো। আমাদের সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত। আপনাদের আমাদের জনগণও কিন্তু সাংঘাতিক সচেতন। আগামী নির্বাচনে নিরাপত্তা দিতে আনসারের 6.5 লাখ সদস্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এরই মধ্যে তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়ানো হচ্ছে বলে জানান তিনি। সকালে আনসার ও ভিডিপি একাডেমিতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বাহিনীর মহাপরিচালক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচনে নিরাপত্তা দিতে 1,80,000 সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে বাকিদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। নির্বাচনে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রতিটি ভোট কেন্দ্রে আনসার সদস্যদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হবে। নাশকতার চেষ্টা করা হলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। অনুষ্ঠান শেষে কৃতী সদস্যদের সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। 6.5 লক্ষ আমাদের সদস্য পুরো সারা দেশব্যাপী নির্বাচনে এই মোতায়েনে থাকবে, যাতে কিনা আমরা প্রত্যেকটা জায়গায় যারাই এই মোতায়েনে থাকবে তারা যেন জানে যে নির্বাচন কেন্দ্রের ডিউটিটা কিভাবে, যে চ্যালেঞ্জগুলো আসবে, বর্তমানের যে প্রেক্ষাপট যেটা তৈরি হয়েছে সে জায়গায় কিভাবে সুনির্দিষ্টভাবে তার কাজটা করবে এবং তার নেতৃত্ব এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা এবার আমরা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে তৈরি করতেছি।
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করা গেলে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব। সকালে প্রেস ক্লাবে সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক আলোচনায় তিনি আরও বলেন, আমলারাই সব সিদ্ধান্ত নেন, অনেক ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা অসহায়, ঐক্যবদ্ধ থেকে দুর্নীতির ঊর্ধ্বে উঠে ভবিষ্যৎ তৈরির জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে, আপনি সেক্রেটারিয়েটে যাবেন, জানি এরপর আমার অনেক কথা বলবেন। সেক্রেটারিয়েটে গেলে ওই যে আমলারা বসে আছে, তারাই সবকিছু নির্ধারণ করেন। আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন এখন, অনেক ক্ষেত্রে তারা অসহায়, তারপরেও আমরা আশা করি যে তারা যদি যে চেষ্টা করেছেন সেই চেষ্টাটা নিয়ে যারা সংস্কারের এই যে কমিশনগুলো আছে তারা আমরা সবাই মিলে এটা শুরু করতে পারি, যে শুরুটা দিয়ে আমরা একটা ভবিষ্যৎ একটা বাংলাদেশ যেটা বৈষম্যহীন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। ১৬ বছর ধরে পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে গণমাধ্যমের উপর খড়গহস্ত হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সাংবাদিকদের উপর হামলা, মামলা ও গ্রেপ্তার সহ দমন পীড়নের সব পন্থা অবলম্বন করা হয়েছে। ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা জেগেছে, যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না, তাদের ভবিষ্যৎ বাংলাদেশে নেই। এ সময় তিনি ঘোষণা দেন, দেশে মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরির লক্ষ্যে বিএনপি একটি কমিশন গঠন করবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না, ধারণ করতে পারবে না, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের হাতে প্রার্থী বাছাইয়ের সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার লোকনাথ দিঘির মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে কথা বলেন তিনি। এ সময় তিনি পিআর পদ্ধতির সমালোচনা করে বলেন, কিছু কিছু দল পিআর ও সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করতে যাচ্ছে, কিন্তু নির্বাচনে পিআর পদ্ধতি সম্পর্কে দেশের জনগণ অবগত নয়, কারণ দেশের নির্বাচনী ব্যবস্থায় এর আগে কখনো পিআর পদ্ধতিতে হয়নি। জনগণ পিআর পদ্ধতিতে তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে নির্বাচিত করতে পারবে না। তিনি শঙ্কা প্রকাশ করেন, এমন অবস্থা দীর্ঘদিন চললে অনেক অনৈতিক এবং রাজনীতি বিরোধী ঘটনা ঘটতে পারে, এমনকি রাজনৈতিক দলগুলো আরও বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। আপনার এলাকায় কে এমপি হবে আপনি জানবেন না? আপনার তো জানার কথা। কে অত্যন্ত ভালো মানুষ, কে সাধারণ মানুষের সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনার কাছাকাছি আপনার পাশাপাশি থাকবে, সেই লোকই তো আপনি বাছাই করবেন। পিআর পদ্ধতিতে সেই বাছাইয়ের কোনো সুযোগ নাই। জুলাই সনদ কার্যকরে গণপরিষদ নির্বাচনে কেন বাধা তা বোধগম্য নয় জানিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আগের সংবিধানে যদি নির্বাচন হয় তাহলে এনসিপি অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বলে জানান তিনি। এছাড়াও বলেন, পুরনো সংবিধান বাতিল ও গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করা হয়, তবে জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি। নতুন সংবিধানের ব্যাপারে ঐক্যমত্যের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো আছেন তারা শুধুমাত্র সংসদ নির্বাচনের কথা বলছেন, এর মধ্য দিয়ে আসলে সংস্কার যে প্রস্তাবনাগুলো আছে সেগুলোকে পরের সংসদের কাছে ঠেলে দেওয়ার মধ্য দিয়ে সেগুলোকে বাস্তবায়ন করা হবে কি হবে না একটা অনিশ্চয়তার জায়গা তৈরি করছেন।
যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় সাফল্য ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক গোলটেবিল আলোচনায় এ মন্তব্য করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘটনায় দেশের অনেকেই ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন, তবে অন্তর্বর্তী সরকার সফল হওয়াতে শেষ পর্যন্ত পারেনি। আমরা এমন একটা ডিলে পৌঁছতে পেরেছি যেটা উইন উইন ফর এভরিওয়ান, ইউএস এর জন্য, আমাদের জন্য। তারা যেই ইস্যুগুলো নিয়ে এসছে সেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের লেভারেজগুলো, আমাদের অ্যাডভান্টেজটুকু আমরা ধরে রাখতে পেরেছি এবং সামনে আমরা মনে করি ইউএস এর সাথে আমাদের সম্পর্ক আরো নিবিড় হবে, আরো বেটার হবে এবং ইউএস এর মার্কেট ওয়ার্ল্ডের লার্জেস্ট মার্কেট এবং আমরা ইউএস এর এই মার্কেটটায় আরো আমাদের এক্সপোর্টটা এক্সপান্ড করতে চাই। 2 দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বেলা 2টার দিকে পাকিস্তান বিমান বাহিনীর বিশেষ বিমানে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। সফরে পররাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক হওয়ার সূচি নির্ধারিত আছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর। সফরের দ্বিতীয় দিন সকালে পররাষ্ট্র উপদেষ্টা সহ প্রতিনিধি পর্যায়ে বৈঠক শেষে 2 দেশের মধ্যে 6টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা আছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটে ইসহাক দারের এই সফরকে ঐতিহাসিক হিসেবে আখ্যা করেছেন। এর আগে 13 বছর আগে পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। 5 আগস্টের পর ইসহাক দার সহ পাকিস্তানের মন্ত্রিসভার 3 জন সদস্য বাংলাদেশে সফর করেছেন। মেয়েদের হলগুলোতে ছাত্রদলের ভোট না দিতে নানাভাবে নিরুৎসাহিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান। তবে নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে এখন পর্যন্ত সন্তুষ্ট তিনি। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হলে ডাকসু নির্বাচন উপলক্ষে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন আবিদুল ইসলাম খান। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ও মব সৃষ্টি যেন কেউ না করতে পারে সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের বট আইডির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। ছাত্রদলের দৃষ্টিতে সব শিক্ষার্থী সমান জানিয়ে বলেন, সবাই যেন সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারে ছাত্রদল সমর্থিত প্যানেল সে চেষ্টা চালিয়ে যাবে। রুকিয়া হলে আমাদের যে প্যানেল আছে সেই প্যানেলের মেয়েদেরকে যথেষ্ট ডিস্টার্ব করছে, প্রতিপক্ষরা যথেষ্ট ডিস্টার্ব করছে এবং নানান ধরনের তাদের হল গ্রুপে পোস্ট দেওয়া হচ্ছে যে ভোট না দিতে জেনারেল স্টুডেন্টদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে এবং কি অ্যানোনিমাস আইডি দিয়ে, ফেক আইডি দিয়ে। দেখেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করছি, যারা এই আইডিগুলোর অ্যাডমিন আছে, মডারেটর আছে, তাদেরকে আবার ডেকে আনেন। ডেকে এনে যদি আপনারা সেগুলো কন্ট্রোল করতে না পারেন তাহলে আইডিগুলোকে, এই পেজগুলোকে আপনারা ভ্যানিশ করে দেন। ডাকসু নির্বাচন যে কোনো বিবেচনায় চ্যালেঞ্জের, তাই সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস উপলক্ষে ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এ মন্তব্য করেন তিনি। বলেন, সুষ্ঠু ডাকসু অনুষ্ঠানে নিয়মিত সব অংশীজনের সাথে বৈঠক করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাওয়া অভিযোগগুলো চিহ্নিত করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান উপাচার্য। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি সবার জন্য একটি ভালো পরিবেশ তৈরি করে এগিয়ে যেতে, সমস্যা যেখানে আছে সেটি সমাধান করা এবং বড় দাগে যে কনসার্নসগুলো এসছে সেই কনসার্নগুলোকে আমরা এক এক করে অ্যাড্রেস করার চেষ্টা করছি। এটি একটি জাতীয় দায়, যদিও এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান, কিন্তু পুরো জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। প্রায় 5.5 বছর পর অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আপনারা আমার চাইতেও বেশি ভোট দিয়ে জাতীয় সংসদে নির্বাচিত করেছিলেন, সেই কৃতজ্ঞতা, সেই ঋণ আমরা সারা জীবন স্বীকার করি। গণতন্ত্রের ভাষা হচ্ছে মানুষ যাকে ভোট দিবে সেই এমপি নির্বাচিত হবে।
পিআর এর ভাষা হচ্ছে মার্কার মধ্যে ভোট দিবে, কে এমপি হবে জানে না। সেই পিআর তো বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই। কেউ কেউ এই পিআর পিআর বলে এখনো গলা ফাটাচ্ছে। উদ্দেশ্য কিন্তু পিআর না, উদ্দেশ্য হচ্ছে পিআর পিআর করে যদি কিছু পায়। যাই হোক, আমরা আলাপ আলোচনা করব। যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত রাজনৈতিক দলেরা পিআর পিআর করে আপনারা হয়রান পেরেশান হয়ে যাচ্ছেন, আসুন আলাপ আলোচনা করি। আপনাদের কি দাবি দেওয়া আছে সে সমস্ত আমরা শুনবো এবং আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব। অধিকার আদায়ের জন্য, কথা বলার জন্য, সমাবেশের অধিকারের জন্য, এই মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করেছি, রক্ত দিয়েছে। 16 বছর অনবরত এদেশের মানুষ সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে ভোটাধিকার আদায়ের জন্য, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য, সাংবিধানিক অধিকার আদায়ের জন্য, মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার আদায়ের জন্য, প্রতিষ্ঠার জন্য। সুতরাং সেই সমস্ত অধিকার প্রতিষ্ঠিত হবে ভোটের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে। যদি আমরা একটা সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অবাধ নির্বাচনের মধ্য দিয়ে, ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি জাতীয় সংসদ প্রতিষ্ঠা করতে পারি, একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই পরে আমাদের সে সমস্ত অধিকার বাস্তবায়িত হবে। সুতরাং যারা চায় বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে অতি অবশ্যই পৃথিবীর মধ্যে একটা নজির স্থাপনকারী নির্বাচন হবে, এটা ইনশাআল্লাহ সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন হবে। সারা পৃথিবী দেখবে বাংলাদেশের মানুষ যে ভোটাধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, সংগ্রাম করেছে, গুম হয়েছে, খুন হয়েছে, এদেশের মানুষ অধিকার আদায়ের জন্য যারা অন্ধত্ব বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে, হেলিকপ্টার থেকে যারা গুলি খেয়েছে, সেই দেশের মানুষকে এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিতেই হবে। সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মাধ্যমে এদেশে এমন একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হবে, সংস্কারের মধ্য দিয়ে জনগণের সেই সমস্ত প্রত্যাশা প্রতিষ্ঠিত হবে, যে বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ, তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ, শহীদের রক্তের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ। সেই প্রত্যাশা হবে সামনের ভিত্তিতে দেশ বাংলাদেশ হবে, সেই প্রত্যাশা অনুযায়ী, সেই জনপ্রত্যাশা অনুযায়ী, শহীদের অঙ্গীকার অনুযায়ী এই দেশ হবে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার বাংলাদেশ। কক্সবাজারের চকরিয়ায় বিএনপির সম্মেলনে কথা বলছেন সালাউদ্দিন আহমেদ। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকলে আইন পেশার প্রতি মানুষের শ্রদ্ধা ফিরে আসবে বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশ বার কাউন্সিলের বর্ধিত সভায় আইনজীবীদের উদ্দেশ্যে কথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, 15,000 কোটি টাকা কোর্ট ফি জমা হলেও বিচার বিভাগের জন্য বরাদ্দ মাত্র 500 কোটি টাকা। এই টাকা বাড়িয়ে কমপক্ষে 3,000 কোটি টাকা বরাদ্দ দেওয়ার জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে বলে জানান তিনি। একই সাথে প্রতি জেলায় আইনজীবীদের জন্য আবাসন বরাদ্দ দেওয়ার কথাও জানান তিনি। দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, আমাদের উইদিন কমিউনিটি যদি কেউ অপরাধ করে থাকে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। যদি আমরা সেটা পারি, আমরা শ্রদ্ধাবোধ ফিরিয়ে আনতে পারবো, আমরা আগামী বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবো। আমরা সরকারের কাছে প্রস্তাব করব 15,000 কোটি টাকা থেকে মিনিমাম 3,000 কোটি টাকা আমার বিচার বিভাগের জন্য দেন। ঢাকার প্রধান 4 নদী দখল ও দূষণ রোধে উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য বিশ্বব্যাংক ও এডিবির কাছে অর্থায়ন চাওয়া হয়েছে। পাশাপাশি সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণার পর নজর রাখতে হবে যেন সেখানকার কারখানাগুলো রাজধানীমুখী না হয়। সেজন্য সতর্কবার্তা দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার ঢাকার টেকসই উন্নয়নে বিকেন্দ্রীকরণ ও পরিবেশ সুরক্ষা শীর্ষক আলোচনায় একথা বলেন তিনি। রিজওয়ানা হাসান বলেন, রাজধানীর রাস্তায় কালো ধোঁয়া ছাড়ে না এমন বাস অল্পই দেখা যায়। তবে আগামী 6 মাসে সব পুরনো বাস সরিয়ে নতুন পরিবহন আনা বাস্তবসম্মত নয়। নীতিগত
নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলেও বাস্তবায়নে সময় সীমিত। এ সময় রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জানান, টেকসই ঢাকা গড়তে হলে আগে টেকসই বাংলাদেশ গড়তে হবে। কর্মসংস্থানের অভাবে মানুষ ঢাকামুখী হচ্ছে, তাই নগরায়ন ও বিকেন্দ্রীকরণের দায়িত্ব একক কোনো প্রতিষ্ঠানের অধীনে দেওয়া প্রয়োজন। বক্তারা আরও বলেন, বর্তমান ড্যাপে বিভিন্ন ত্রুটি রয়েছে, এজন্য সুস্পষ্ট পরিকল্পনা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়ন জরুরি। পাশাপাশি ঢাকার চাপ কমাতে বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে পলিসেন্ট্রিক সিটি মডেল বাস্তবায়নের উপর জোর দেন তারা। ঢাকার 4টা নদী দখল এবং দূষণমুক্ত করার কর্মপরিকল্পনা সকল সংস্থাকে সাথে নিয়ে চূড়ান্ত করেছি। এখন একটু আশার খবর দেই যে এইটা আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবির কাছে অর্থায়ন চেয়েছি, তারা আমাদেরকে অর্থায়ন দিবে প্রতিশ্রুতি দিয়েছে। আমরা সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছি। এখন আমাদের দ্বিতীয় কাজ হবে ওইখান থেকে যাতে শিল্প প্রতিষ্ঠানের দূষণগুলো ঢাকার দিকে না আসে সেটা নিশ্চিত করা। এটা কি বাংলাদেশের বাস্তবতায় খুব সহজ কাজ? আমরা চেষ্টা করব নিশ্চিত করতে, কিন্তু প্রথম দফাতেই আমরা পেরে যাব সেরকম না, কিন্তু প্রক্রিয়াটা শুরু হলো। হাওড় চরাঞ্চলে শিক্ষকরা থাকতে চান না, তারা শহরে বদলি হতে চান বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে প্রাথমিক শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, শিক্ষক বদলির তদবির আসে উপর থেকে, এসব কাটিয়ে উঠতে চেষ্টা চলছে বলে জানান উপদেষ্টা। এ সময় তিনি এটিকে সামাজিক ও রাজনৈতিক সমস্যা হিসেবে উল্লেখ করেন। এর আগে সকাল 10টায় উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। তিনি শিক্ষকদের নীতি নৈতিকতার পাশাপাশি আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এটা শুধু হাওড়ের সমস্যা না, সব জায়গাতেই পেরিফেরি চরাঞ্চল ওইখানে টিচাররা থাকতে চায় না এবং তারা শহরে আসতে চায়। এই বিষয়গুলো হচ্ছে আমাদের সামাজিক এবং রাজনৈতিক সমস্যা। বদলির বিষয়গুলো কোত্থেকে আসে? উপর থেকে আসে। তদবিরগুলো কোত্থেকে আসে? উপর থেকে আসে। সমস্যাগুলো এগুলো কিসের সমস্যা? এগুলো আমাদের সামাজিক সমস্যা, আমাদের রাজনৈতিক সমস্যা। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে 247 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে 56 জন, চট্টগ্রাম বিভাগে 57 জন, ঢাকা বিভাগে 31 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 32 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 68 জন এবং ময়মনসিংহ বিভাগে 3 জন রয়েছেন। ঢাকায় পাকিস্তান দূতাবাসে দেশটির সফররত পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করছেন জামায়াতের একটি প্রতিনিধি দল। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, জামায়াতের প্রতিনিধি দলে কারা কারা রয়েছেন জানাবেন, এবং একই সঙ্গে জানাবেন এই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আর কি এবং কার কার সঙ্গে দেখা করার বা কর্মসূচি কি আছে। ফরহাদ, আপনাকে বলে রাখি যে আজকেই কিন্তু পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার কিন্তু বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে 2 দিনের রাষ্ট্রীয় সফরে আসেন। মূলত এটি বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিনি এসেছেন। এখানে কিন্তু বেশ কিছু আসলে এজেন্ডা নিয়ে তিনি এসেছেন, যেমন আঞ্চলিক বা আন্তর্জাতিক বিভিন্ন সম্পর্ক নিয়ে কিন্তু তারা আলোচনা বৈঠক করবে। কিন্তু প্রথমত আজকে এখন যিনি গুলশানে যে পাকিস্তানের অ্যাম্বাসিডার রয়েছে সেখানে কিন্তু তিনি অবস্থান করছেন। এরই মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের একটি দল পাকিস্তান অ্যাম্বাসির ভিতরে প্রবেশ করেছেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করতে, যেখানে সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারকে আমরা দেখতে পেরেছি। মূলত এই যে দলগুলোর সাথে পর্যায়ক্রমে তারা বৈঠক করবেন। এরপরে সন্ধ্যা 6:15টার দিকে বিএনপির একটি প্রতিনিধি দল আসার কথা রয়েছে, এবং একই সাথে কিন্তু যদি বলি যে এনসিপির যে একটি প্রতিনিধি দলও কিন্তু এর মধ্যে ভিতরে আছে। অর্থাৎ এর ফাঁকে কিন্তু সুশীল
সুশীল সমাজ বা বিভিন্ন শিক্ষাবিদ সামাজিক ব্যক্তিত্বদের সাথেও কিন্তু এই পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে বৈঠকের কথা হয়েছে। মূলত 5 আগস্টের পর বিগত আমলে যে পাকিস্তান বাংলাদেশের মধ্যে একটি শীতল একটি সম্পর্ক ছিল সেটাকে কিন্তু একটু চাঙ্গা করতে বা উন্নতির দিকে করতে কিন্তু 5 আগস্টের পর ধারাবাহিকভাবে এক মানে মন্ত্রী আসছেন। এর আগে যদি জুলাই মাসের কথা বলি, স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের মহসিন নাকভি এসেছেন। গত বুধবারে কিন্তু বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানও কিন্তু এসেছেন। তিনি কিন্তু চট্টগ্রামে এপিজেড ভিজিট করেছেন। তার সাথে কিন্তু বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনও ছিল এবং একই সাথে আজকে কিন্তু এই ইসহাক দার নামলেন। এখানে কিন্তু তিনি শুধু এই রাজনৈতিক দলের বাইরেও কিন্তু উনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই 2 দিনের সফররত সময় তিনি সাক্ষাৎ করবেন, পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ করবেন। একই সাথে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথেও কিন্তু তার সাক্ষাৎ করার কথা রয়েছে। মূলত এই 2 দেশের সম্পর্কর আসলে উন্নতিকরণ বা বিগত সময়ে যে বৈরিতা তৈরি হয়েছে, 2 দেশের সম্পর্কের যে একটা ফাটল ছিল সেই সম্পর্কগুলোতে ঠিকঠাক করতে কিন্তু এই সফরগুলো তারা করছে। আমি যদি বলি গেল 13 বছরে এবারই কিন্তু প্রথম, বিগত 13 বছরে এবারই প্রথম যে পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সফর করছেন। তো ফরহাদ, আপনাকে বলে রাখি যে এখন পর্যন্ত এই সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে জামাতের যে বৈঠকটি হচ্ছে বা এনসিপির যে বৈঠকটি হচ্ছে, এগুলো কি কি বিষয় নিয়ে তারা আলোচনা করছে এই বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানতে পারিনি। তবে আশা করছি জেনে যাব। আর সন্ধ্যার দিকে সন্ধ্যা 6:30 থেকে 6:30টার মধ্যে বিএনপির একটি প্রতিনিধি দল আসার কথা রয়েছে। ফরহাদ, এই ছিল পাকিস্তান এম্বাসি থেকে সবশেষ খবর আমার কাছে। ঢাকার পাকিস্তান দূতাবাসে দেশটির সফররত পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করছেন জামায়াতের প্রতিনিধি দল। সে নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সানি মৃধা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের 9 জনের মধ্যে 3 জনের অবস্থায় সংকটাপন্ন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের HDUতে ভর্তি আছেন 6 জন। বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার আহমেদুল কবির জানান, দগ্ধদের মধ্যে 3 জনের শ্বাসনালী পুড়ে গেছে এবং মাত্র 1 মাস বয়সী এক শিশুর শরীরের প্রায় 30% পুড়ে গেছে। সংবাদ সম্মেলনে আরও বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে সবাই হাই ডিপেন্ডেন্সি ইউনিটে স্থানান্তর করা হয়েছে আর দুইজনের প্রাথমিক চিকিৎসা চলছে। স্থানীয়রা জানান, শনিবার ভোরে হঠাৎ বিকট শব্দ শুনে তারা বাইরে বের হন। এ সময় রাস্তায় পড়ে থাকা দগ্ধ পরিবারের সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্বজনদের অভিযোগ, এই ঘটনায় এ এলাকায় তিতাস গ্যাস লাইনে দীর্ঘদিন ধরে লিকেজ থাকলেও বাড়িওয়ালা বিষয়টি আমলে নেননি। আগামী 1 তারিখেই বাসা ছেড়ে যাওয়ার কথা ছিল পরিবারটির। সিলেটে পাথর লুটের ঘটনায় বিজিবির সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখতে সদর দপ্তরের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুপুরে লালাখাল পরিদর্শনে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি 19 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবাইর আনোয়ার। তিনি জানান, বিজিবির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে বলেও নিশ্চিত করেন তিনি। এদিকে দুদকের প্রাথমিক তদন্তে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিজিবির সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে। তবে বিজিবি বলছে, সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছেন তারা। ভবিষ্যতে যেন লুটের ঘটনা আর না ঘটে তাই নিরাপত্তা জোরদার করা হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় চোর সন্দেহে লোকমান হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় তারেক আজিজ নামে এক ইলেকট্রিক মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়েছে। গেল রাতে 3 জনকে আসামি করে মামলা করেন নিহতের সহকর্মী মোহাম্মদ মুস্তাফিজ। সকালে এই তথ্য নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM আজিমল হুদা। নিহত লোকমান শেরপুরের চকপাড়ার সোনাপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদারের কর্মচারী ছিলেন। কুমিল্লার বিসিক শিল্পনগরীতে সায়েম নামে এক যুবককে গণপিটুনিতে হত্যার ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই গণপিটুনিতে সরাসরি জড়িত। এর আগে শুক্রবার রাতে নিহতের বাবা অজ্ঞাতনামা 50 ব্যক্তিকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিক শিল্পনগরীর জান্নাত ফুড ফ্যাক্টরিতে চাঁদা দাবিকে কেন্দ্র করে স্থানীয়দের গণপিটুনিতে মারা যায় সায়েম। নিহত সায়েম ভাড়াটিয়া অটোরিকশা চালক আমিনুল ইসলামের ছেলে। গ্রামের বাড়ি রংপুর। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানায় পুলিশ।
সাইমের বাবা আমিরুল ইসলাম বাদী হয়ে একটা মামলা দিয়েছে অজ্ঞাতনামা 50-55 জন নামে। আমরা সাসপেক্ট 7 জনকে গ্রেপ্তার করে চালান দিয়েছি ময়নাতদন্তাধীন আছে। ওই মিল কারখানার শ্রমিক যারা তারাই তো ঘটনা ঘটেছে, এদের বিরুদ্ধে কমপ্লেন দিয়েছে। আমরা তদন্ত করে আপাতত সাসপেক্ট হিসেবে 7 জনকে গ্রেপ্তার করেছি। তার তদন্ত অব্যাহত আছে, কারা কারা জড়িত আছে আমরা গ্রেপ্তার করব। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের পরমাণু কেন্দ্রের যুক্তরাষ্ট্রের হামলার নিয়ে প্রতিবেদন জমা দেয়া পেন্টাগনের গোয়েন্দা সংস্থার প্রধানকে চাকরিচ্যুত করা হয়েছে। অব্যাহতি দেওয়া হয়েছে নৌবাহিনীর আরও 2 কর্মকর্তাকে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি বার্তা সংস্থা রয়টার্সের। যদিও মার্কিন গণমাধ্যম বলছে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুসের প্রতিবেদনটি পড়ে অত্যন্ত চটে যান ট্রাম্প, যেখানে বলা হয় মার্কিন হামলায় ইরানের পরমাণু প্রকল্পের তেমন কোনো ক্ষতি হয়নি। প্রতিরক্ষা বিভাগের কিছু কর্মকর্তার আচরণে গেল কয়েক মাস ধরে অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট। এর জেরেই গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদের একে একে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প, বলছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আবারও সক্রিয় হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের কিলাউয়া আগ্নেয়গিরি। যুক্তরাষ্ট্র ভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে রয়টার্স জানিয়েছে বৃহস্পতিবার থেকেই আগ্নেয়গিরিটির লাভা উদগীরণ শুরু হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে আগ্নেয়গিরি থেকে উৎপন্ন লাভা 100 ফুট পর্যন্ত উপরে উঠতে দেখা গেছে। এই কিলাউয়া বিশ্বের অন্যতম আগ্নেয়গিরি। গেল ডিসেম্বরের পর থেকে এ নিয়ে মোট 31 বার এখানে অগ্ন্যুৎপাত দেখা গেল। তবে অগ্ন্যুৎপাতটি আগ্নেয়গিরির চূড়া গহ্বরের মধ্যে সীমাবদ্ধ থাকায় আশপাশের অঞ্চলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিলাউয়া হাওয়াই দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপগুলোর একটি। যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর হনুলুলু থেকে প্রায় 200 কিলোমিটার দূরে এই দ্বীপের অবস্থান। এবার খেলার খবর। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে নিয়ে মধুর সমস্যায় বিসিবির নির্বাচক প্যানেল। ওয়ানডেতে বরাবরই দারুণ পারফর্ম করলেও টেস্টের সাদামাটা পারফরম্যান্সে টি-20 খেলার প্রভাবকে নিয়ামক হিসেবে দেখছেন প্রধান নির্বাচক। এশিয়া কাপের দল ঘোষণার পরদিন সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপু জানালেন এমন তথ্য। টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে বেশ দারুণ কার্যকর হলেও ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বেশ কিছুদিন থেকে চেনা ছন্দে ছিলেন না মিরাজ। বিষয়টি নিয়ে কোচ এবং নির্বাচকদের সঙ্গে আলাপ শেষেই এসেছে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে এখনই টি-20তে মিরাজের ক্যারিয়ারের ইতি টানতে নারাজ নির্বাচক লিপু। জানালেন দলের প্রয়োজনে ফের একাদশে ফিরতে পারেন এই অলরাউন্ডার। দলের চাহিদায় প্রথম একাদশে যদি আমরা সিরিয়াস ক্রাইসিসে পড়ে যাই, definitely we'll pick him and he will also come and play. Otherwise, আমরাও কিছুটা মনে করি যে those two places তার জন্য অনেক সুদিং। তিনি পর্যায়ক্রমে একটা থেকে শিফট হয়ে আবার টি-20 ফরম্যাটে খেলা ফেরত আসা কোনো কঠিন কিছু না। তিনি তার অনেক পুরোধার মেধাসম্পন্ন খেলোয়াড়, যে কোনো ফরম্যাটে তিনি অ্যাডাপ্ট করার মতো সক্ষমতা রাখেন। তো বাট একসঙ্গে 3টা ফরম্যাট চালিয়ে যাওয়া আজকালকার ক্রিকেটে ইজ অনেক চ্যালেঞ্জিং, সেটা শারীরিক পরিশ্রমের ব্যাপার। সরকারের রোষানলে পড়ে দেশ ছাড়ার ভাবনায় রয়েছেন টেনিসের কিংবদন্তি বনে যাওয়া নোভাক জোকোভিচ। নিজ দেশ সার্বিয়ার ছাত্র আন্দোলনে সরাসরি সমর্থন জানানোর পর থেকেই বিপাকে রয়েছেন জোকোভিচ। গত বছরের ডিসেম্বর মাস থেকেই সার্বিয়ায় চলছে ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বর্তমান প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের পদত্যাগ চাওয়া হলে তাতে সমর্থন জানান জোকোভিচ। এরপরই দেশের সরকারের সঙ্গে জটিলতায় জড়ান 24 গ্র্যান্ড স্ল্যাম জেতা এই তারকা। ইংল্যান্ড, গ্রিস এবং জার্মানির একাধিক গণমাধ্যমের ভাষ্য, রাজনৈতিক চাপ থেকে দূরে থাকতে সার্বিয়া থেকে গ্রিসে থিতু হতে চান জোকোভিচ। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।